প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। এখন প্রায় 12টার সময়, রাত 12টা। তো আজকের একটা নিউজ দেখলাম। এই যে গত কিছুদিন আগে আমাদের চট্টগ্রামে বিশাল একটা বন্যা হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্যই চিটাঙের বাইরে আরও অনেক জায়গায় হয়েছে, কিন্তু আজকে পূর্বাভাসে দেখলাম আবহাওয়া অফিস থেকে, এটা সম্ভাব্য একটা বেসরকারিভাবে একটা দেখলাম, আবহাওয়া অফিসের একটা নিউজ দেখলাম। তো আমাদের সামনে নাকি এই সপ্তাহ থেকে 5 তারিখ থেকে এই মাসের আবারও বিশাল বৃষ্টি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বৃষ্টি বন্যা এগুলো হতে পারে। তো সবাই একটু সতর্ক থাকবেন। তো আমার কথা আমি শুরু করতে যাচ্ছি এই নিউজটার দিয়ে। আসলে সার্জিস আলম বা এনসিবি বা নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, ওরা 5-6 জনের মধ্যে বিশেষ করে 2 জনের কথাবার্তা বেশি আসতেছে, মানে অভদ্রতামির মাধ্যমে। সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি, আসলে ওরা এদেশের অবদান রেখেছে, বিশেষ করে গণ অভ্যুত্থানের মাধ্যমে। সেটা ওনারা অবশ্যই অবদান রেখেছে। ওনাদের দাবি সাধারণ মানুষও ওনাদেরকে সমর্থন দিয়েছিলেন তখন, কারণ সেই সরকারের কিছু ভুল অবশ্যই ছিল, যে কারণে সুযোগটা তারা পেয়েছে। তো তাদের আন্দোলনটা ছিল যে কিন্তু কোটা ভিত্তিক আন্দোলন, সেখান থেকে সরকার পতনের আন্দোলন শেষ পর্যন্ত পরিণত করেছে। তো সেটা তখনকার বিষয়। আর ওই সরকারকে পতনের কিছু কারণ হয়তো ছিল তিনাদের দৃষ্টিতে, আর সেটাকে সাধারণ মানুষও মেনে নিয়েছিল। কিন্তু পতনের পরপর যখন ডক্টর ইউনূসের সরকার আসে, তখন এই যে এনসিবির বিভিন্ন নেতার কথাবার্তা ইত্যাদি চলাফেরা, এগুলো অস্বাভাবিক হয়ে পড়েছিল 2-1 জন ছাড়া। তার মধ্যে সার্জিস আলম কিছু কথা বলতো, যে তখনও বিএনপি আওয়ামী লীগকে নিয়ে তো বলতোই, বিএনপিকে নিয়েও মানে হুমকি দুমকি দিত, ভবিষ্যতে বিএনপি যদি এরকম কিছু করে তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করব বা দেশ থেকে বিতাড়িত করব, এরকম। তো সে সময় আমার মানে একটা গণ অভ্যুত্থানের পর একটা দেশ স্বাভাবিক ছিল না, ইচ্ছে মতো যা ইচ্ছে তাই বলে গেছে। কিছু কিছু বলে গেছে, বর্তমান সরকারের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির কথাবার্তা বলেছেন। তো এগুলা কিছু কিছু ঘটনা হয়তো সত্য ছিল, কিন্তু যেভাবে বলে গেছে এগুলো একটা বেফাস কথাবার্তা। সেটাই প্রমাণিত হয়েছে নির্বাচনের মাধ্যমে। তো নির্বাচনের পর দেখা যাচ্ছে যে জনাব তারেক রহমান দেশে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, আমি দেশ করতে এসেছি, মানে দেশের জন্য এসেছি। তো উনি সেই কথাকে অবশ্যই সাধারণ মানুষ বিশ্বাস করেছে, আস্থা রেখেছে। ইভেন উনি নির্বাচিত হয়েছেন আজকে প্রায় 5 মাসের মতো প্লাস হতো। কিন্তু ওনার এই ক্ষমতা দেখার পর, মানে প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী কীরকম, এটা উনি আস্তে আস্তে আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছেন। একটা দেশের প্রধানমন্ত্রী কীভাবে হওয়া উচিত তিনি আস্তে আস্তে সেটা মানে আস্তে আস্তে আমাদের কাছ সামনে নিয়ে আসতেছেন। ওনার পদক্ষেপগুলা যারা ওনাকে ভোট দেয় নাই এরকম মানুষও আফসোস করতেছে। ওনার এই যে বর্তমান অবস্থান যেগুলা দেখতেছি, মানে উনি যেগুলা দেখাচ্ছে সরকারি হাতে, যে খরচ বিরোজ বা ইত্যাদি, যে চিন্তা চেতনা কথাবার্তা, উনি আসলে দেশ করতেই এসেছেন, এটা আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করতে পারেন। তবে এখানে ওনার একটা মানে ওনার মানে ওটা ওনার কারণে না, ওনার দলের কিছু নেতাকর্মী যদি অনিয়ম কিছু করে থাকে, সেই কারণে এগুলো 5 বছর পর সাধারণ মানুষ সেটা হিসেব করে ওনাকে নির্বাচিত করবে। যদি যে পরিবারে ত্রুটি পাওয়ার কোনো কারণ নেই, ত্রুটি হওয়ার কোনো কারণ নেই। আমি অনেক
বছর ধরে অ্যানালাইসিস করে আসতেছি। ওনাদেরকে এই দেশে রাজনীতিতে সর্বোচ্চ পদে ওনাদেরকেই মানে। তো এখন বর্তমানে যেগুলা দেখে যাচ্ছে এনসিবির নেতাকর্মীরা বা ছাত্র কি বলে যে সমন্বয়করা, ওনারা স্বপ্ন দেখে ফেলছে ক্ষমতার। এই যে ডক্টর ইউসুফ স্যারের সময় ওনারা কয়েকজনকে উপদেষ্টা বানিয়েছিলেন। তো ওনারা ক্ষমতার লোভটা কিছুটা স্বাদ পাওয়ার পর এখন লোভটা চলে আসছে। তো দেখা যাচ্ছে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এভাবে যদি দেশে যদি যিনি এভাবে দেশটাকে চালাই নেওয়ার জন্য যেভাবে চেষ্টা করতেছে, এভাবে মানে উনি যদি কন্টিনিউ করতে পারে তাহলে তো আমরা কখনো ক্ষমতায় আসতে পারবো না। এই যে বর্তমান যারা এনসিবির কিছু নেতাকর্মী বেফাস কথাবার্তা বলতেছে, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, ওনাদের বয় ঢুকে গেছে ওই জায়গায়। ওনারা ক্ষমতা লুপে ঢুকার পর দেখা যাচ্ছে যে ওরা ক্ষমতায় আসতে পারবে না এই দেশে, তখন ওনারা এলোমেলো শুরু করছে। এটা হচ্ছে কারণ, আমি মনে করতেছি ওইটাই কারণ। এমন নয় যে জনাব তারেক রহমান সাহেব এখন পদত্যাগ করার মতো অবস্থান এই দেশে বিরাজ করতেছে না। তো ওনারা পদত্যাগ চাচ্ছে, মানে অনেক হুমকি দুমকি দিচ্ছে। তো অনেক কথাবার্তায় বলতেছে তারেক রহমানকে এই দেশ থেকে মানে বিতাড়িত করবে। তো এইসব কথা বলার মতো শিশির সেন এখনো এই দেশে আসে নাই আমি মনে করি। তো ওনারা কেন যে এরকম বিভ্রান্ত মানে বিব্রতবোধ বা বিভ্রান্ত ছড়াচ্ছে, এটা ওনাদের কাছে আসলে জনাব তারেক রহমান তো কারোর সাথে এই কি নাম বলে যেগুলা নোংরামি করার জন্য দেশ উনি নোংরামি চিন্তা করলে তো অনেক আগে থেকে মানে এই 5 মাসের মধ্যে যেভাবে কথাবার্তা বলতেছে অনেক কিছু করা যেত। ওনার ক্ষমতাগুলো আছে, উনি এই ক্ষমতা ব্যবহার করবে না তোমাদের উপর। কারণ উনি তোমাদেরগুলো নিয়ে ভাবলে উনি দেশ নিয়ে ভাবতে মানে দেশ নিয়ে গিয়ে যেতে পারবে না। তোমাদেরকে উনি ভাবতেছে না, সাধারণ মানুষ আলোচনা রাখিয়েছে, তোমাদেরকে নিয়ে আলোচনা করতেছে, মিডিয়া আলোচনা করতেছে, হয়তো তোমাদের এটা একটা বেনিফিট। কিন্তু এটা সত্য, সাধারণ মানুষ তোমাদের উপর আস্থা রাখার মতো বয়স তোমাদের এখনো হয় না, সে ম্যাচুরিটি তোমাদের নেই। আমি পরামর্শমূলক বলতেছি, তোমরা সুন্দর করে সহযোগিতার মাধ্যমে, বিশেষ করে এখন জ্বালানির সংকট চলতেছে দেশে, আর একটা দেশে যখন গণ অভ্যুত্থান হয় কিছু না কিছু দেশের ঘাটতি থাকে, এই ঘাটতিগুলো এখনো মানে চলমান প্রক্রিয়া। তো এগুলা ঘাটতি থেকে বেরোতে হইলে দেশকে যদি ভালোবাসি থাকো তাহলে তার রহমানের পাশে থেকে তাকে সহযোগিতা করে এমনিতে তো তোমরা সরাসরি ক্ষমতায় আসতে পারবে না, হয়তো বা একটা জোটের সাথে আছে জামাতের সাথে, যেটাকে 71-এর যে কলঙ্ক ওনাদের বহন করে যেতে হচ্ছে। ওনারা তোমাদেরকে পেয়ে হয়তো একটু কথাবার্তা বলতেছে, কিন্তু আসলে এটা কিন্তু তোমরা ওনাদের পাশে গিয়ে তোমাদের ক্ষতি করছো। হয়তো এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এটাই সত্য যে তোমরা যদি আসলে দেশের ক্ষমতায় আসতে চাও, আমি ছোট মনে একটা পরামর্শ দিচ্ছি, হয়তো তারেক জনাব তারেক রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে সহযোগিতা করো, না হয় এমন একটা দল করে তুলো যাতে ভবিষ্যতে অন্য অন্য দলের সাথে তোমরা জুট করে ক্ষমতায় আসার একটা প্ল্যান করতে পারো বা চিন্তা করতে পারো। কিন্তু যাদের সাথে আসো তাদেরকে নিয়ে তোমরা ক্ষমতায় আসার মতো সম্ভাবনা খুবই কম। এই দেশে এই মানুষগুলা, আমাদের দেশের 18 কোটি মানুষ বলে, 20 কোটি বলে, 16 কোটি বলে, যাই বলি না কেন, আসলে তৃতীয় কোনো শক্তি আসার সম্ভাবনা এই দেশে থাকে না, হয় না। যেটা ছিল তোমাদের মাধ্যমে ছিল, সেটা এখন হাতছাড়া হয়ে গেছে। যেটা সম্ভাবনা ছিল সেটাতে তোমরা অবশ্যই মানে তোমাদের যে মানে তোমাদের যে যেটা সম্ভাবনা ছিল তোমরা নিজেরাই এটা নষ্ট করেছো। কারণ তোমাদের অধিকার আছে, তোমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আবির্ভাব হয়েছ, তো তোমাদের একটা অবস্থান আছে ছিল, কিন্তু এটা আস্তে আস্তে তোমরা নিজেরাই নষ্ট করতেছো। ভবিষ্যৎ আমি পরামর্শ দিচ্ছি, যে কোনো একটা
এমনকি যাদেরকে পলায়ন করেছ আওয়ামী লীগ যদি গভর্নমেন্ট হোক বা আদালতের মাধ্যমে যদি ওনাদের রাজনৈতিক কর্মসূচি শীতল হয়, তাহলে ওনাদের সাথে জোট করতে পারো, সমস্যা নাই। কিন্তু এই দুই দল থেকে কারোর সাথে থেকে ক্ষমতা কিছু পেতে পারো, আসতে পারো, না হয় এই তৃতীয় কোনো শক্তি বাংলাদেশে আবির্ভাব সহজ হবে না। কারণ আমাদের দেশের মানুষ আবেগী এবং বিবেকে আবেগীয় কাজ করে, বিবেকীয় কাজ করে। তবে ঘুরে ফিরে আমরা যারা নিপীড়িত নির্যাতিত হয় তাদের পাশে সবসময় একটু আমরা আমাদের ওই বিচারের তাল গাছটাও তাদের মাধ্যমে তুলে দিই, অনেকটা ওরকমই হয়। কারণ এটা যুগ যুগ ধরে দেখে আসতেছি, আগামীতে হয়তো এটা থাকবে যে তৃতীয় কোনো শক্তি বাংলাদেশে আবির্ভাব হবে না, এটা আমি মনে করতেছি। আমাদের বয়সে হয়তো অন্তত পক্ষে দেখব না, পরবর্তীতে এটা ইতিহাসে বলবে, ভবিষ্যতে বলবে। তো আমি এ কথাগুলো বলার কারণ হচ্ছে যে তোমরা ক্ষমতার জন্য যা কিছু করতেছো নিজের অস্তিত্ব রক্ষার জন্য করতেছো। হয়তো আওয়ামী লীগ আসলে তোমাদের একটু ভয় আছে, এটার জন্য করতেছো, না হয় তোমাদের এখন ক্ষমতার লোভ ঢুকে গেছে সেজন্য করতেছো। দুইটার কারণ হতে পারে। তো আমি পরামর্শ দেবো যে তোমরা বর্তমান সরকারকে সহযোগিতা করে দেশটাকে এগিয়ে নাও। তোমাদের সংকট তোমরা নিজেরাই সলভ করতে পারবে, কাটিয়ে নিতে পারবা। আর তোমরা যদি এলোমেলো করতে থাকো, তাহলে অবশ্যই তৃতীয় পার্সনের সুযোগ নিবে, তাতে কোনো সন্দেহ নেই। এটাই হবে, এটাই স্বাভাবিক। আর আমাদের দেশে এটাই সম্ভব। আমাদের দেশে সব কিছু সম্ভাবনার দেশ হচ্ছে বাংলাদেশ। তো তোমরা যদি এগুলা করো, অসুবিধা নাই, তোমাদের মতো তোমরা রিস্ক নিয়ে করবা, সমস্যা কোথায়? আর এক সরকার পলায়ন হয়েছে, ওই সরকারের নেতাকর্মী এখনো দেশে কিছু কিছু আছে, হয়তো একটু গা টাকা দিয়ে আছে। তো পরিস্থিতি অনুযায়ী ওনারা তার চিরস্থায়ী এরকম থাকবে না, এটা তো মনে করার কোনো কারণ নেই। এটা রাষ্ট্রীয়ভাবে যেটা নিষেধাজ্ঞা আছে, তিনারা যদি কোনো রকম যদি আইনকে যদি আইনের মাধ্যমে যদি শীতল করতে পারে, তাহলে ওনারা রাজনীতি করবে অবশ্যই। তখন তোমাদের অস্তিত্ব নিয়ে তোমরা চিন্তা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।